নমস্কার বন্ধুরা, আমি নিত্যানন্দ পাল গ্রামীণ হোমে চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলের বয়স প্রায় 3 বছর হতে চললো। তো ইতিমধ্যে কিন্তু অনেক ব্যথার ভিডিও দেখেছেন, ব্যথা সম্বন্ধে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেগুলোও জেনেছেন। তা আজকে সেইরূপ এই ভিডিওর মাধ্যমে এই শীতকাল পড়লে যে পা ফুলে যায় বা ব্যথা হয়, অন্য সময় ততটা দেখা যায় না, কিন্তু এই শীতকাল হলেই ব্যথার একটু প্রবণতা দেখা যায়। শীতকালে কিন্তু অন্যান্য রোগ তেমন একটা হয় না, সামান্য সর্দি কাশি আর কি হয় যে ব্যথার প্রবণতা, কারো কোনো আঘাত ছিল হয়তো গরমকালে ছিল না, কিন্তু শীতকাল পড়লেই সে ব্যথার সমস্যাটা বেড়ে যায়, ফুলে যায়। অনেকে ভাবে এটা হয়তো রক্ত চলাচল কম, তার কারণে হচ্ছে। তো কোন কারণটা আমরা কিন্তু এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই যে গরমে হয় না, শীতেই পা ফুলে যায়, তার কারণটা অনেকটা লুকোনো। অনেকে বলে ভিটামিন ডির অভাব হচ্ছে, আবার অনেকে বলে রক্ত চলাচলের অভাব হচ্ছে। তা আপনার কোন কারণটার জন্য আপনি এরকম ব্যথার সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সঙ্গে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, বেশি নয়, কারণ অন্যান্য ভিডিওতে অনেক ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। মাত্র 2 থেকে 3খানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। আর কি করব, আপনারা যে ভিডিও দেখতে দেখতে আপনাদের সমস্যা সম্বন্ধে কমেন্ট করেছেন, সেই কমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আসুন। এই যে শীতকাল পড়লেই যে মূলত আমাদের পা ফুলে যাওয়া, অনেকেই ভাবে এই যে ঠান্ডাজনিত কারণে রক্তনালী সংকুচিত হয়ে যায় আর রক্ত চলাচল করে না, তার কারণে পাটা ফুলে যায়। এর কারণে ব্যথা আসে, ঝিনঝিন করতে থাকে, অবশভাব এসে যায়। এরকম সমস্যারও সম্মুখীন অনেকের হতে দেখা যায়। শীতকালে রক্ত চলাচল যে কমায়, ঠান্ডা পড়লে শরীর তাপ বাঁচাতে রক্তকে ভিতর দিকে টেনে আনে বা টেনে নেয়, এটা কিন্তু অনেকেই জানেন। পায়ের দিকে ব্লাড ফ্লো কমে যায়, ফলে অক্সিজেনের অভাব হয়। ডায়াবেটিক অর্থাৎ সুগার যাদের আছে, বিপি কোলেস্টেরল থাকলে সমস্যা আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে বন্ধুরা, যখন 40 বছরে আমরা পদার্পণ করি, তখন কিন্তু সার্কুলেশন নিজে থেকেই কমতে শুরু করে, এটা সবাইকে মানতে হবে। যৌবনে অনেক রক্ত গরম থাকে, রক্ত প্রবাহ ঠিক থাকে, কিন্তু যখন 40 বছরের ঊর্ধ্বে বয়স চলে যায়, বয়স বার্ধক্যজনিত কারণে, তখন কিন্তু আস্তে আস্তে রক্ত চলাচল আপন নিয়মে কমতে শুরু করে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে ভিটামিন ডি। শীতে ধূপ কম, মানে রোদ কম, আর রোদ কম জনিত কারণে ভিটামিন ডি কমে যায়। আমরা কি জানি যে সূর্যালোকের সাহায্যে আমাদের শরীরের মধ্যে অনেকটা ভিটামিন ডির মাত্রা কিন্তু ঘাটতি পূরণ করে। ভিটামিন ডিটা সূর্যালোক থেকে আমরা কিন্তু গ্রহণ করি, কিন্তু শীতকালে যখন সূর্যালোক কম হয়, তখন কিন্তু অবশ্যই করে ভিটামিন ডির অভাব হয়। এটাকে কিন্তু অনেকেই খতিয়ে দেখেন না। আর শীতের পা ব্যথার প্রধান কারণ হচ্ছে এগুলোই। 3 নম্বর যেটা, সেটা ঘরোয়া 3টি সমাধান আমরা কিন্তু আলোচনা করব। আর সেগুলো যদি আমরা একটু সাবধানতার সঙ্গে নিজেরা চেষ্টা করি, অবশ্যই করে, আমি কথা দিচ্ছি, অবশ্যই করে আপনি এই যে ব্যথা বেদনা থেকে রেহাই পেতে পারবেন। শুধু ওষুধের উপরে নির্ভর করলে হবে না। আর শীতকালে বেড়ে যাওয়ার পিছনে তাহলে কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে সব কি ওষুধের উপর নির্ভর করবে? বাড়িতে কেন আমরা ট্রাই করবো না, কেন চেষ্টা করবো না ঘরোয়া পদ্ধতি? চলুন, ঘরোয়া পদ্ধতিগুলো যদি জেনে নিই আমরা স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন। আর সেটা আপনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ব্যাপার। কিভাবে শুধু ওষুধ খাবেন না নিজেরা বাড়ি থেকে চেষ্টা করবেন? সবসময় বলি, ওষুধ মানে বিষ, রোগের বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হয়। অর্থাৎ নিজে থেকে যদি সে ঘরোয়াভাবে চেষ্টা করেন, শরীরের মধ্যে বিষ ঢোকানোটা কম হবে। তাহলে প্রথম 1 নম্বর যে জিনিসটা আপনি বাড়িতে করবেন, সেটা হচ্ছে ওয়ার্ম কম্প্রেশন। সেটা কিভাবে? গরম কাপড় বা হালকা গরম কাপড় 10 মিনিট মতো একটু উনুনের পাশে, সুতির কাপড় যেন হয়, গরম করে নিন, দিয়ে আপনার আক্রান্ত জায়গায় লাগান, মানে একটু সেঁক দিন, গরম সেঁক। দেখবেন আপনার রক্তনালীটা কিন্তু খুলে যাবে। তাও যদি না পারেন, দ্বিতীয় যেটা করবেন, সেটা 5 মিনিট হচ্ছে পাম্পিং এক্সারসাইজ করবেন। কেমন? চেয়ারে বসে পা টেনে নিয়ে আবার ছাড়তে থাকুন। দিনে 3 বার করে করলে সার্কুলেশন তাড়াতাড়ি বৃদ্ধি হবে। 3 নম্বর যেটা, প্রতিদিন 15 মিনিট একটু রোদ্রে, আমরা গ্রামাঞ্চলে তো এই যে এখন যে খড় গাদা, মানে ধানের খড় বাইরে পড়ে থাকে, তার উপরে তো শুয়ে চাদর ঢাকা দিয়ে, এতটা রোদ্দুরে চাদর ঢাকা দিয়ে যখন সময় ঘুমাই বা বিশ্রাম করি, কী না সুখ অনুভব করি। আপনারা যারা গ্রামে আছেন তারা কিন্তু বুঝতে পারছেন, অনেকেই করেন না, হয়তো গুরুত্ব দেন না।
এই সময়টা যে কত সুখের দিন, রোগ ব্যাধি কম, উপরন্তু এই যে বাইরে খড় পড়ে আছে, মাঠের খড়, ধানের খড়, তারপরে যখন এই যে চাদরটা ঢাকিয়ে রোদ্দুটাকে আপনি শরীরে লাগাবেন না, কী যে আমেজ, কী যে সুখ, আপনার পুরোনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠবে। অবশ্যই সেগুলো অনুভব করা মনের দরকার হয়। যাই হোক, অবশ্যই করে এই জিনিসটা করবেন। সরাসরি রোদ্দুটাকে গায়ে না লাগিয়ে একটা সুতির কাপড় আপনি আচ্ছাদন হিসেবে ঢেকে রাখলেন। উপর থেকে যে রোদটা পাবে সেটা কিন্তু দারুণভাবে আমেজ হবে শরীরের মধ্যে, আর সেটাই হচ্ছে ভিটামিন ডির কাজ করবে। 4 নম্বর যেটা, আপনি একটা গামলায় গরম জল নেবেন। সেই গরম জলে সুতির কাপড় ভালো করে চুবিয়ে আপনার আক্রান্ত জায়গায় ভালো করে মুছুন। যেখানে ব্যথা করছে সেখানে ভালো করে মুছুন। এমনও করতে পারেন সেই গরম জলে লবণ দিয়ে দিতে পারেন খানিকটা পরিমাণ, দিয়ে সেই লবণযুক্ত গরম জল ভালো করে সুতির কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছুন আপনার আক্রান্ত জায়গায়। দেখবেন কি না আমেজ পাচ্ছেন আপনি। অনেক সময় স্নায়ুর ব্যথা, নার্ভের ব্যথাগুলোও কমে যায়, খুব ভালোভাবে কমে। তো এইভাবে হট কমপ্রেস নিতে থাকুন, দেখবেন দারুণভাবে আরাম পাবেন। তো এগুলো ঝুঁকি কাজের সবচেয়ে বেশি হয়, একটু আগে আলোচনা করেছি, হয়তো বুঝতে পারেননি। সেটা হচ্ছে যাদের কোলেস্ট্রল বৃদ্ধি আছে, বিপি অর্থাৎ ব্লাড প্রেশার বাড়া, ডায়াবেটিক অর্থাৎ সুগার যাদের বাড়া আছে, যারা সারাদিন ঘরে বসে থাকেন, শরীরের মধ্যে নড়াচড়ার কাজ কম করেন, আর 40 বছরের ঊর্ধ্বে যারা চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এরকম বেশি সমস্যাগুলো দেখা যায়। দু একটা ওষুধ সম্বন্ধে আলোচনা করে নিই। আপনারা অনেকে অপেক্ষা আছেন যে এটা তো হোমিওপ্যাথি চ্যানেল, নিশ্চয়ই কোনো ওষুধ সম্বন্ধে আলোচনা করবে। অবশ্যই করেও থাকি। প্রথম যে ওষুধটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে রুটা। ব্যথা, টান ধরা, যদি লম্বা হাড়ের হয়, হাড়ের মধ্যে ব্যথা ভাব হচ্ছে বা কোনো জয়েন্টের মধ্যে ব্যথা ভাব হচ্ছে, সেখানে কিন্তু রুটা। জয়েন্টে ব্যথা মানেই রুটা, এটা আপনারা সবাই জেনে গেছেন এতদিনে। তা 30 আপনার দিনে 1 বার 2 বার করে নিতে পারেন, আর 1 ঘন্টা আগে 1 ফোঁটা করে। দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা, যাকে বলা হয় ক্যালকেরিয়া ফ্লোর। 6x বায়োকেমিক নেবেন। এই ক্যালকেরিয়া ফ্লোর কী করে? রক্ত নালীটাকে শক্ত করে, সার্কুলেশন সাপোর্ট করে। তাহলে কী করছেন? 5টা করে দিনে 2 থেকে 3 বার করে নিচ্ছেন। আমাদের বায়োকেমিকগুলো একটু বেশি নিতে হয় আর ঘন ঘন নিতে হয়। যাই হোক, দিনে 3 বার করেই নেবেন। শেষ যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে রাস্টক্স 30 পোটেন্সি। ঠান্ডায় যদি ব্যথা বাড়ে, আমরা জানি ঠান্ডায় যে কোনো ব্যথা বাড়লে রাস্টক্স। এবার এছাড়াও রক্ত চলাচল যখন কম হয়, বাধা সৃষ্টি হয়, সেই রক্ত চলাচল বৃদ্ধি করতে রাস্টক্স একটা দারুণ কাজ করে। যার জন্য দেখবেন যখন রাস্টক্সের বিশ্রামে বেশি ব্যথা বাড়ে, কিন্তু চলাচল করলে ব্যথাটা কমে যায়। কেন? তখন রক্ত যখন চলাচল শুরু করে তখন কিন্তু আপন নিয়মে ব্যথাটা কমে যায়। যার জন্য রাস্টক্সের ম্যাজিক সিমটম বিশ্রামে বৃদ্ধি, চলাচলে উপশম। অবশ্যই করে এবারে রক্ত অনেকের গাঢ় হয়ে যায় পাতলা করার জন্য বা রক্ত সঞ্চালন শক্তি বৃদ্ধি করার জন্য আর্নিকা অবশ্যই করে দারুণ একটা কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। রক্ত চলাচল ঠিক রাখার জন্য অবশ্যই করে দিনে 1 বার 2 বার করে ব্যবহার করতে পারেন। যদি 30 ব্যবহার করেন দিনে 2 বার ব্যবহার করবেন, সঙ্গে ব্যথাও কমলো পেনকিলারের মতো, আর রক্ত চলাচল ঠিক রাখলো। 200 পোটেন্সি হলে 1 বার করেই খাবেন। আসুন বন্ধুরা, এবারে কমেন্টের দিকে চলে যাই। যারা ভিডিও দেখে কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর কী হতে পারে বা বাছাই বাছাই কমেন্ট নিয়ে আজকে আলোচনা। আচ্ছা, প্রথম যে কমেন্টটা করেছেন তিনি 3 ঘন্টা আগে কমেন্ট করেছেন, অলোক সর্দার। তিনি কমেন্ট করেছেন যে ক্যালকেরিয়া ফ্লোর হোমিওপ্যাথি ঔষধটা যাদের হাই বিপি আছে, উচ্চ রক্তচাপ, তারা ব্যবহার করতে পারবে কিনা? অবশ্যই পারবে। দ্বিতীয় যে কমেন্টটা করেছেন মনোজ দত্ত, তিনি জিজ্ঞাসা করেছেন যে ফ্যাটি লিভার সারাতে কী ওষুধ আছে। দেখুন, ফ্যাটি লিভার সারাতে তো অনেক ওষুধ আছে, আমরা ফ্যাটি লিভার সম্বন্ধে ভিডিও করেছি, সেটা দেখে নেবেন। যেমন পেটে প্রচুর গ্যাস হয়ে যায় ফ্যাটি লিভার হলে, সবসময় যেন পেট একটা ভারী থাকে, বারবার পায়খানা হয়, চর্বিযুক্ত পায়খানা, তাহলে অবশ্যই করে হাইড্রাস্টিস চেলেডিনাম তো অবশ্যই রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা পেটিং ওষুধের মতো লিভার সতেজ করতে, লিভারের যাবতীয় সমস্যাকে কমাতে ব্যবহার করা হয়। এছাড়া পেটে যে প্রচুর পরিমাণে গ্যাস জমে যাচ্ছে, র্যাভেনাস স্যাটাইভা দারুণভাবে কাজ করে যখন গ্যাসটা কোনো দিক দিয়ে না নির্গত হয়। ক্যারিকা পেপার, মাদার টিংচার রয়েছে, নাক্স ভূমিকা রয়েছে, এরকম অনেক হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। সেগুলো অবশ্যই আপনার লক্ষণভিত্তিক ওষুধ তো আমরা আলোচনা করে থাকি, সেটা একটু জেনে নেবেন। ফ্যাটি লিভার সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে।
তারপরে যে কমেন্টটা করেছেন তিনি হচ্ছে বিকাশ পয়রা। তিনি জানতে চেয়েছেন, ডাক্তারবাবু অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি ওষুধ গ্যাসের জন্য কি একসঙ্গে খাওয়া যায়? আমি গ্যাসের এবং বুকের জ্বালার জন্য প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি একসঙ্গে কি সেবন করা যাবে? যদি 2 ঘন্টা পার্থক্য থাকে অবশ্যই সেবন করা যাবে। 2 ঘন্টা পার্থক্য রেখে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধকে সেবন করা যায়, যেন অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিটা 2 ঘন্টা পার্থক্য থাকে। আচ্ছা, তারপরে যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে ঝুম্পা করজি। যাই ঝুম্পা করজি তিনি লিখেছেন, স্যার নাক্স ভূমিকা কন্টিনিউ কতদিন নেওয়া যায়? এই নিয়েই কিন্তু মাথা ব্যথা আপনাদের। এই যে নাক্স ভূমিকা অনেকে বলে যে বেশি দিন নিতে নেই, বেশি দিন নয়, বেশি মাত্রায় নিতে নেই। আর একটা কথা বলি, আপনি 10 দিন কি 15 দিন একটা ওষুধ সেবন করলেন, যদি আপনার উপকার হয়ে যায়, রোগটা কমে যায়, আপনি কেন মিথ্যা মিথ্যা সেবন করবেন? একটা গাছে রোগ নেই, ওষুধ মিচ্ছামিচ্ছি কি আপনি দেবেন? রোগকে প্রতিরোধ করতে সেখানে ওষুধ স্প্রে বা প্রয়োগ করা হয়। ঠিক মানব দেহেও এইভাবে, আমি রোগ দেখে উপসর্গ দেখে তবে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি, যখন উপসর্গ নেই তখন কেন খাবো? খেলাম না। এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। আর এই নাক্স ভূমিকা অনেক ডাক্তারবাবু অনেক রকম মন্তব্য দিয়ে আপনাদের এমন একটা মাথা ভার করে দিয়েছে যে নাক্স ভূমিকা একসঙ্গে বেশি দিন খেতে নেই, দিলে নানান রকম সমস্যা আসতে পারে, ক্ষতি করে। বেশি দিন খেতে নেই নয়, বেশি মাত্রায় খেতে নেই, একসঙ্গে অনেকগুলো 4 ফোঁটা 10 ফোঁটা এরকমভাবে খেতে নেই। যাই হোক, সময়টা অনেকটা পেরিয়ে গেছে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যে কয়টা কমেন্ট বললাম এই কমেন্টের উত্তর আপনারা নিশ্চয়ই পেলেন। আগামী দিনে চেষ্টা করব আরও বেশি করে কমেন্ট পড়ার। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।